হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে, এবং তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল? এই প্রশ্নটি 3 বা 4 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 2025-এর সাজেশন অনুযায়ী। এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তরপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেমিস্টার, এখানে প্রশ্ন হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু। এটা 3 বা 4-এর জন্য কিন্তু পরীক্ষা আসতে পারে। এর আগের আমি কয়েকটি ক্লাসে আলোচনা করেছি যে কৌটিল্যের যে সপ্তাঙ্গ তত্ত্ব, কৌটিল্যের মণ্ডল তত্ত্ব, এছাড়া কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত যে রাষ্ট্রনীতি, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছি। এখন এই অর্থশাস্ত্রের উপরে এটাই কিন্তু শেষ প্রশ্ন যে অর্থশাস্ত্রের বিষয়বস্তুটা কি অ্যাকচুয়ালি, তার উপরেই আজকের আলোচনা। তো দেখো, কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত একই ব্যক্তির বিভিন্ন নাম। এই ব্যক্তি ছিলেন তক্ষশিলার একজন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত এবং প্রাচীন ভারতের শ্রেষ্ঠ কূটনীতিবিদ। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের, অর্থাৎ যিনি মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন, সেই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি অর্থশাস্ত্র বলে একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থটি পণ্ডিত শ্যাম শাস্ত্রী 1905 সালে নেপালের রাজদরবার থেকে তিনি এই গ্রন্থটি আবিষ্কার করে আমাদের সামনে তুলে ধরেন। যদিও জার্মান ঐতিহাসিক ডক্টর উইন্টারনিটস এবং প্রবাসী ভারতীয় ঐতিহাসিক ডক্টর A.L. বাসাম এনারা মানেন না যে কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন, তবে ভারতের বেশিরভাগ ঐতিহাসিক মেনে নিয়েছেন যে কৌটিল্যই অর্থশাস্ত্রের রচয়িতা। এখন এই অর্থশাস্ত্র থেকে আমরা কি জানতে পারি? অর্থশাস্ত্রে অ্যাকচুয়ালি রয়েছে কি? অর্থশাস্ত্রের ভিতরে রয়েছে মৌর্য যুগের ইতিহাস। মৌর্য যুগের সব দিক তিনি আলোচনা করেছেন। রাজার কি কর্তব্য, রাষ্ট্রের কি নীতি হওয়া উচিত, প্রজাদেরকে তিনি কিভাবে পালন করবেন, রাষ্ট্রের বিদেশ নীতি কেমন হওয়া উচিত, বৈদেশিক দেশগুলির সাথে তিনি কিভাবে সম্পর্ক স্থাপন করবেন, এছাড়া মৌর্য যুগের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, নারীদের অবস্থা, দাসেদের অবস্থা, সব কিছু আমরা জানতে পারি এই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে। অর্থশাস্ত্র হচ্ছে মৌর্য যুগ সম্পর্কে জানার একমাত্র ঐতিহাসিক সাহিত্যিক উপাদান। এখন এর যে মানে ব্যুৎপত্তিগত অর্থে যদি আমরা দেখি যে অর্থশাস্ত্র, অর্থ মানে কি? অর্থ মানে হচ্ছে টাকা পয়সা বা সম্পদ, আর শাস্ত্র মানে বিদ্যা। তাহলে অর্থশাস্ত্রের মানে কি দাঁড়ায় না টাকা পয়সার বিদ্যা। টাকা পয়সার বিদ্যা বা সম্পদের বিদ্যা যে গ্রন্থ, তাকে আমরা বলি অর্থশাস্ত্র। কিন্তু এখানে কৌটিল্য কিন্তু অর্থ নিয়ে আলোচনা করেননি, তিনি সম্পূর্ণ রাজনীতি নিয়ে আলোচনা করেছেন এই অর্থশাস্ত্র গ্রন্থে। তবে মানুষের জীবিকা উপার্জনের যে উপায়, সেটি ছিল অর্থ, এবং এই অর্থ একমাত্র উপার্জন হতে পারে ভূমি থেকে, মানে জমি থেকে, এবং এই ভূমিটা রয়েছে পৃথিবীতেই রয়েছে। তাই পৃথিবীতে কিভাবে পৃথিবীকে ধারণ করা যায়, পৃথিবীকে কিভাবে লালন পালন করা যায়, তার শিক্ষা আমরা পাই এই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে। দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রায় 15টি অধিকরণে বিভক্ত। 15টি অধিকরণ মানে 15টি অধ্যায় বলা যায়, এবং প্রতিটা অধ্যায় আবার অনেকগুলি উপ এককে বিভক্ত। হ্যাঁ, সেই উপ এককের সংখ্যা কিন্তু 180টি, যাকে বলা হচ্ছে প্রকরণ। অধিকরণ বলতে এখানে অধ্যায়, আর প্রকরণ মানে তার ভিতরে আবার কিছু কিছু উপ একক রয়েছে। তাহলে 15টি অধিকরণ এবং 180টি প্রকরণ রয়েছে এই কৌটিল্যের অর্থশাস্ত্রের গ্রন্থ। এবং এই গ্রন্থের দুটি অংশ রয়েছে, একটা রয়েছে তন্ত্র অংশ, আরেকটি রয়েছে আবাপ অংশ। খুব ভালো করে এটা বুঝতে হবে, কৌটিল্যের অর্থশাস্ত্রের মূলত দুটি অংশে ভাগ, একটি তন্ত্র অংশ আর একটি হচ্ছে আবাপ অংশ। এখন আমাদের জানতে হবে যে তন্ত্র অংশে কি রয়েছে আর আবাপ অংশে কি রয়েছে। দেখো, তন্ত্রে অংশে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ দিক, যেমন রয়েছে রাজার কর্তব্য কি, শিক্ষা কিভাবে গ্রহণ করা যায়, রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায়, তার পদ্ধতিটা কি, বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত, এছাড়া যেসব অধ্যক্ষ বলে যেসব কর্মচারী ছিলেন, রাজার পরেই ছিলেন অধ্যক্ষ, সচিব, এইসব গুরুত্বপূর্ণ যেসব কর্মচারী যারা এক একটা বিভাগের দায়িত্ব পালন করতেন, এই সমস্ত অধ্যক্ষদের দায়িত্বটা কি, তাদের কর্তব্যটা কি। অর্থাৎ
তন্ত্র অংশ খুবই গুরুত্বপূর্ণ। তন্ত্র অংশে রাজার কর্তব্য, তিনি কিভাবে দেশ পরিচালনা করবেন, কর্মচারীরা কিভাবে, তাদের দায়িত্ব কি, তাদের কর্তব্য কি, বিচার ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, এই সমস্ত দিক আলোচনা করেছেন তিনি তন্ত্র অংশে। আর আবাপ অংশে তিনি আলোচনা করেছেন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, অর্থাৎ একটি রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের ভিতরে কি সম্পর্ক থাকতে পারে, কিভাবে পররাষ্ট্র নীতি অর্থাৎ অন্য কোনো দেশের সাথে সম্পর্ক নির্ধারণ করা হবে। এবং আছে মণ্ডল তত্ত্ব, এর আগের আলোচনায় আমরা করেছি যে মণ্ডল তত্ত্ব কিভাবে রাষ্ট্রকে সুরক্ষিত করা যায়। রাষ্ট্রের যে প্রতিবেশী দেশ সেটি শত্রু দেশ, আর তার প্রতিবেশী দেশটি হচ্ছে মিত্র দেশ। এই ফর্মুলাতে রাষ্ট্রের যে শত্রু মিত্র নির্ধারণ করতে হবে এবং শত্রু রাষ্ট্রকে মিত্র রাষ্ট্র দিয়ে ঘিরে ফেলতে হবে, একে বলা হচ্ছে মণ্ডল তত্ত্ব। এছাড়া সপ্তাঙ্গ তত্ত্ব, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য যে 7টি অঙ্গ রয়েছে, রাজা বা স্বামী, এছাড়া রয়েছে কর্মচারী, রয়েছে জনপদ, দণ্ড, কোষ, এই সমস্ত দিকগুলো নিয়ে রয়েছে 7টি অঙ্গ। সেই সমস্ত দিকও কিন্তু আলোচনা করা হয়েছে আবাপ অংশে। এছাড়া রাষ্ট্র পরিচালনা করার জন্য 6টি কৌশল আছে, সেই 6টি কৌশলটা কি, এবং এক্ষেত্রে রাষ্ট্রের নানা রকম সংকট হতে পারে, সেই সংকটগুলো কি। এছাড়া যুদ্ধ কৌশল কেমন হওয়া উচিত। আর যে বিজিগীষু রাজা, মণ্ডল তত্ত্বে বিজিগীষু রাজা আছে, যিনি প্রধান রাজা, যিনি তার সাম্রাজ্যকে বিস্তার করবেন এবং তাকে কেন্দ্র করে মণ্ডল তত্ত্ব, সেই রাজার নাম ছিল বিজিগীষু রাজা। সেই বিজিগীষু রাজার কর্তব্যগুলো কি, এই সমস্ত দিক, অর্থাৎ কি কি বললাম, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, কূটনীতি, রাষ্ট্র পরিচালনার 6টি নীতি, মণ্ডল তত্ত্ব, সপ্তাঙ্গ তত্ত্ব, এছাড়া নানা রকম যে সংকট রয়েছে সেগুলো, বিজিগীষু রাজার কর্তব্য কি, এ সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছেন তিনি আবাপ অংশে। এরপর আরো কিন্তু কিছু বিষয় আমরা এই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানতে পারি। যেমন রাজার, বিশেষ করে কি জানতে পারি, মানে একজন রাজা কিভাবে চলবে, রাজার কর্তব্যটা কি, রাজার সেই উদ্দেশ্যে রাজাকে তিনি অনেক পরামর্শ দিয়েছেন। কৌটিল্য তার অর্থশাস্ত্রের গ্রন্থে রাজার প্রতি অনেক পরামর্শ দিয়েছেন। কি ধরনের পরামর্শ দিয়েছেন, যে রাজা হবে কর্মঠ, তিনি অলস হবেন না, প্রতিদিন তিনি যথেষ্ট পরিশ্রম করবেন, প্রজাদের স্বার্থের দিকে তিনি নজর রাখবেন, প্রজাদের কল্যাণ করবেন, প্রজাদেরকে তিনি সন্তানের মতো লালন পালন করবেন, তাদের আপদ বিপদ থেকে রক্ষা করবেন, তাদের জীবন সম্পত্তি রক্ষা করবেন। এছাড়া প্রজাদের স্বার্থ রক্ষা করা, রাজ্যকে সুরক্ষিত করা এবং গুপ্তচর নিয়োগ করা, এই সমস্ত দিক এই অর্থশাস্ত্রে রাজার প্রতি নির্দেশ দিয়ে গেছেন কৌটিল্য। তাই এটা যদি 3 বা 4 নম্বরের প্রশ্ন হয় যে কৌটিল্য অর্থশাস্ত্রে কি রয়েছে, মূল বিষয়বস্তু কি, তাহলে জাস্ট এই অংশটুকু আলোচনা করতে হবে যে অর্থশাস্ত্রটা অর্থের বিদ্যা হলেও এতে মূলত রয়েছে কূটনীতি নিয়ে আলোচনা, রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা, এবং এই গ্রন্থ থেকে পৃথিবীকে কিভাবে লালন পালন করা যায় সেই ইতিহাস আমরা জানতে পারি, সেই বিদ্যা আমরা জানতে পারি। এছাড়া অর্থশাস্ত্র 15টি অধিকরণে এবং 180টি প্রকরণে বিভক্ত, আর মূল গ্রন্থটি 2টি অংশে বিভক্ত, একটা তন্ত্র আর একটি হচ্ছে আবাপ। তন্ত্র অংশে রয়েছে রাজার কর্তব্য কি এবং রাজ্য পরিচালনার পদ্ধতি কি, বিচার ব্যবস্থা কি, কর্মচারীদের কর্তব্য কি। আর আবাপ অংশে রয়েছে যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, কূটনীতি, রাষ্ট্র পরিচালনার 6টি নীতি, সপ্তাঙ্গ তত্ত্ব, মণ্ডল তত্ত্ব, বিজিগীষু রাজার কর্তব্য কি, এই সমস্ত। এছাড়াও তিনি আরো কিছু উপদেশ দিয়ে গেছেন রাজাকে, যে রাজাকে সঠিকভাবে দেশ চালাতে হবে, বিপদের সময় মাথা ঠান্ডা রেখে তিনি পরিস্থিতি মোকাবেলা করবেন, দ্রুত সিদ্ধান্ত নেবেন, প্রজাদেরকে কল্যাণ করবেন, প্রজাদের মঙ্গলের জন্য কাজ করবেন, তাদেরকে সন্তানের মতো দেখবেন, গুপ্তচর নিয়োগ করে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, এরকম ইত্যাদি ইত্যাদি পরামর্শ দিয়ে গেছেন, আরো অন্যান্য বিষয়। তো এইগুলো নিয়েই কিন্তু অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু। একেবারে সহজ একটা বিষয়, অবশ্যই পড়ে রেখো, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এর যে অ্যান্সার আছে, কোয়ালিটির অ্যান্সার 3 বা 4 মার্কসের জন্য, সেই অ্যান্সার নিয়ে এবার আমি অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেম অর্থশাস্ত্রের বিষয়বস্তু আলোচনা করো, মার্কস 4 বা 3 হতে পারে। এখানে প্রথমে অর্থশাস্ত্র সম্পর্কে একটা ভূমিকা লিখতে হবে। অর্থ বলতে সাধারণত টাকা, সম্পদ ইত্যাদিকেই বোঝায়, আর শাস্ত্র শব্দের অর্থ হলো বিদ্যা বা বিজ্ঞান। ব্যুৎপত্তিগত অর্থে তাই অর্থশাস্ত্র হলো সম্পদের শাস্ত্র বা বিদ্যা। কিন্তু কৌটিল্য তার অর্থশাস্ত্রে অর্থনীতির পরিবর্তে রাজনীতির আলোচনা করেছেন। কৌটিল্য তার অর্থশাস্ত্রের শেষ অধ্যায়ে এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন
মানুষের জীবিকা নির্বাহের প্রধান উপায় অর্থ। অর্থই হলো মানুষের ধারণকারী ভূমি বা পৃথিবী। যে শাস্ত্র এই পৃথিবীকে লাভ করা বা পালন করার উপায় শেখায় তাই হলো অর্থশাস্ত্র। সাধারণ অর্থে বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থকে বোঝানো হলেও কৌটিল্যের মত বিশ্লেষণ করে বলা যায় সে যুগে বিনিময়ের সর্বোত্তম মাধ্যম ছিল ভূমি। ভূমির উপর নির্ভরশীল কৃষি ছিল সেই যুগের প্রধান অর্থনীতি। যে রাজার যত বেশি ভূমি ছিল সেই রাজা তত বেশি শক্তিশালী ছিলেন। তাই ভূমি ভিত্তিক রাজ্য জয়, রাজ্য রক্ষা, রাজ্য শাসন বিষয়ক শাস্ত্রকে অর্থশাস্ত্র হিসেবে আখ্যা দেওয়া সঠিক। এবার দেখো মূল বিষয় অর্থশাস্ত্রের বিষয়বস্তু। অর্থশাস্ত্রে বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে। বিষয়গুলি 15টি অধিকরণ এবং 180টি প্রকরণে বিভক্ত। অর্থশাস্ত্রে রয়েছে 6000 শ্লোক। তন্ত্র ও আবাপ এই দুটি মূল অংশে অর্থশাস্ত্রের বিষয়গুলি বর্ণিত হয়েছে। তাহলে প্রথমে আলোচনা করব তন্ত্র। দেখো তন্ত্র অংশে আলোচিত বিষয়। তন্ত্র অংশে রাজার বিনয়, বিদ্যাভাস, শিক্ষালাভ, রাজ্য পরিচালনা পদ্ধতি, বিচার ব্যবস্থা, অধ্যক্ষদের দায়িত্ব, কর্তব্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচিত হয়েছে। 2. আবাপ অংশে আলোচিত বিষয়। আবাপ অংশে আন্তঃরাজ্য সম্পর্ক, কূটনীতি বিষয়ক 6টি কৌশল, সপ্তাঙ্গ বিশিষ্ট রাষ্ট্রের বা রাজ্যের নানা সংকট, যুদ্ধ কৌশল, বিজিগীষু রাজার কর্তব্য প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে। এছাড়া দেখো 3 আরেকটা পয়েন্ট আছে বিভিন্ন বিষয়ে পরামর্শ। কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাজার প্রতি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন, যথা রাজ্য শাসন পালন, প্রজাস্বার্থ রক্ষা, কূটনীতি গ্রহণ, গুপ্তচর নিয়োগ, যুদ্ধ পরিচালনা প্রভৃতি পদ্ধতি প্রভৃতি। এরপরে দেখো উপসংহার। উপসংহারে বলা হচ্ছে প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি বিষয়ক ধ্যান ধারণা সংবলিত গ্রন্থ ব্যাপক অর্থে অর্থশাস্ত্র বলে অভিহিত হতো। এই হিসাবে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটিও কোনো ব্যতিক্রমী গ্রন্থ নয়। তার এই গ্রন্থে রাষ্ট্রনীতিবিদ্যার অংশ হিসেবে ভূমির আলোচনা, রাজকর্তব্য, রাজ্য পরিচালনা, কূটনীতি প্রভৃতি বিষয়গুলির স্থান পেয়েছে। এই ছিল কৌটিল্যের অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি তার 3 বা 4 নম্বরে কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এর আগে অর্থশাস্ত্রের উপরে অর্থশাস্ত্রের যে রাষ্ট্রনীতি 8 নম্বরে সেই প্রশ্ন, বা অর্থশাস্ত্রে বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্ব বা অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্ব, এই সমস্ত প্রশ্ন। এছাড়া এই পেপারটির সিলেবাস, সাজেশন সব আমি এর আগে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।